আমি আতশীকে বিয়ে করব ছোট মামি। এরিকে ছুড়ে দেওয়া বোমার মতো বিস্ফোরিত বাক্য কর্ণকুচুর হওয়া মাত্রই রুবাইদ চৌধুরীর হাত থেমে গেল তৎক্ষণাৎ। চুলার উপর ফুটন্ত দুধের পায়েসে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছিল রুবাইদ। কয়েকটা কাজু কিশমিশ আঙ্গুল ফসকে পায়েসে পড়লো, বাকিগুলো আর পায়েসে দেওয়া হলো না রুবাইদের। কানের ভেতর শব্দটা বিস্ফোরণের মতো প্রতিধ্বনিত হতে থাকলো। রুবাইদ তড়িঘড়ি করে পেছন ফিরে দেখলো কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। এমন একটি বিস্ফোরিত বাক্য সে এইমাত্র ছুঁড়েছে, তার কোনো অস্তিত্ব মুখাবয়বে পরিলক্ষিত হলো না এরিকের। রুবাইদ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কি বললে তুমি? এরিক বিন্দুমাত্র বিচলিত হলো না। ও নির্লিপ্ত স্বরে পুনরুক্তি করলো, বললাম আমি আতশীকে বিয়ে করব। রুবাইদের ভ্রু কুঁচকে গেল, চোখে বিস্মিত ভাব নিয়ে শুধালো, তুমি জানো তুমি কি বলছো? ভালো করেই জানি, বিকজ আই এম স্পিকিং থটফুলি। এরিকের এহেন নির্ভীক আত্মবিশ্বাসী কণ্ঠে রুবাইদ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। সে তৎক্ষণাৎ চুলার আঁচ নিভিয়ে দিয়ে সরাসরি এরিকের সামনে এসে দাঁড়ালো। মেহজাবিন আর রাফায়েল জানে তুমি যে এইসব কথা বলছো। মম আর ড্যাডকে জানিয়ে দেবো, তারা মানলে ভালো, না মানলে ডাজ নট ম্যাটার। এরিকের এহেন প্রতি উত্তরে রুবাইদ হতবিহ্বল হয়ে গেল। এরিক যে বেপরোয়া স্বভাবের এই বিষয়ে রুবাইদ বেশ ভালোভাবেই অবগত। ছোটবেলা থেকেই নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তার মধ্যে স্পষ্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে ওর ধারণার চেয়েও কয়েক গুণ বেশি দুর্ধর্ষ ছেলেটা। বাড়ির পরিবেশ এমনিতেই অস্থির, জুবানের আকস্মিক বিয়ে নিয়ে ঘরের ভেতর থমথমে অবস্থা। এখন এই সময় এরিকের এইসব কথা বলা আর উত্তাল আগুনের উপর নতুন করে তেল ঢালা একই কথা। কিন্তু রুবাইদ আবেগপ্রবণ নারী নয়, অত্যন্ত বুদ্ধিমতী আর বিচক্ষণ সে। পরিস্থিতি সামলাতে বেশ ভালোই দক্ষ সে। নিজেকে স্থির রেখে রুবাইদ শান্ত পরিমিত স্বরে শুধালো, আতশী এখনো ছোট, এরিক বিয়ের বয়স হয়নি, ওর আগে পড়াশোনা শেষ করুক, তারপর ওর বিয়ের বিষয় ভাবা যাবে। এরিক তৎক্ষণাৎ ঠোঁট বাঁকিয়ে হাসলো। রুবাইদ যে বিষয়টা এড়িয়ে যেতে চাইছে ওর তীক্ষ্ণ মস্তিষ্ক সেটা বেশ ভালোভাবেই ক্যাচ করতে পেরেছে। আমি তো বলিনি বিয়ের পর ওর পড়াশোনা অফ করে দিব কিংবা এখনই বেবি প্ল্যানিং করবো। আই এম নট ইনসেন। আমি জাস্ট বলেছি এখন রেজিস্ট্রি ম্যারেজ করে রাখবো। আতশী 18+ হলে আনুষ্ঠানিকভাবে ওকে ঘরে তুলবো। রুবাইদ বুঝলো ভালোভাবে কথা শোনার মতো ছেলে এরিক নয়। সে কণ্ঠে খানিকটা কঠোর ভাব এনে শুধালো, তুমি বললেই তো আর হবে না এরিক, এটা শুধু তোমার বা আমার সিদ্ধান্ত নয়, পারিবারিক সমঝোতার একটা বিষয় আছে। দুপক্ষের সম্মতি লাগে বিয়েতে, আর তার চেয়ে বড় কথা আতশীর নিজের মতামতের তো একটা গুরুত্ব আছে। সে এই বিয়েতে রাজি কিনা সেটাও জানতে হবে। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল তৎক্ষণাৎ, চোখে সন্দিগ্ধের ঝিলিক নামলো। কে কি বললো, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আতশীকে আমার মন চাইছে, আত্মা চাইছে, দ্যাটস এনাফ ফর মি। কাল সন্ধ্যায় আমি ওকে বিয়ে করবো। রুবাইদ স্তব্ধ। এমন উদ্ধত্ত আর নির্লজ্জ অকপট স্বীকারোক্তি তার অভিজ্ঞ জীবনেও বিরল। এরিক আর এক ধাপ এগিয়ে এসে ফের শুধালো, আপনি আতশীর মা, আপনাকে জানানোটা প্রয়োজন মনে করেছি। না হলে এরিক অ্যাড্রুইন কারো কাছে কোনো কাজের পারমিশন নেয় না, কৈফিয়তও দেয় না। বাক্যগুলো নির্দ্বিধায় ছুড়ে দিয়ে রুবাইদ প্রতিক্রিয়ার অপেক্ষা করলো না। এরিক লম্বা দৃঢ় পদক্ষেপে কিচেন থেকে বেরিয়ে গেল। সে পায়ের শব্দ করিডোর পেরিয়ে মিলিয়ে গেলেও বাক্যের অভিঘাত রয়ে রইল। এদিকে রুবাইদ হতবিহ্বল, ওর মস্তিষ্ক যেন সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কেবল হতভম্ব নয়নে এরিকে যাওয়ার পানে তাকিয়ে রইল। কিন্তু এভাবে বসে থাকলে তো আর চলবে না। এরিককে বোঝানো ওর পক্ষে অসম্ভব। কেউ যদি ওকে থামাতে পারে একমাত্র মেহজাবিনই পারবে। রুবাইদ ভালো করেই জানে এরিক যতই একরোখার বেপরোয়া স্বভাবের হোক, মেহজাবিনের কথা সে কখনোই অগ্রাহ্য করে না। এক মুহূর্ত দেরি করলো না রুবাইদ। কিচেনের লাইট অফ করে দ্রুত নিজের রুমের দিকে এগোলো। রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল রুবাইদ। এক মুহূর্ত সময় নষ্ট না করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে মেহজাবিনের নাম্বারে ডায়াল করলো তৎক্ষণাৎ। মেহজাবিন সবে মাত্র সান ফ্রান্সিসকো থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট মিটিং হ্যান্ডেল করে ক্যালিফোর্নিয়া ফিরেছে। বাসায় এসে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে ঢুকে ব্যাগটা বিছানায় রাখলো সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো বেডসাইড টেবিলের উপর রাখা ফোনটা অনবরত ভাইব্রেট করছে। মেহজাবিন তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো বাংলাদেশ থেকে ওর ছোট ভাবি রুবাইদ চৌধুরী কল করছে। ঠোঁটের কোণের স্বতঃস্ফূর্ত হাসি ফুটে উঠল তার। বড় ভাবি রাজিয়ার সঙ্গে ওর সম্পর্কটা যতটা আনুষ্ঠানিক, রুবাইদের সঙ্গে ততটাই আন্তরিক। মেহজাবিন ফোন রিসিভ করে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ছোট ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মেহেজ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? মেহজাবিন ফোন হাতে বিছানায় বসলো। এই তো ভাবি, সবেমাত্র মিটিং শেষ করে বাড়ি ফিরলাম। বাসার সবাই ভালো আছে তো? আর এরিকের কি খবর? ও তোমাদের ডিস্টার্ব করছে না তো? রুবাইদ কয়েক মুহূর্ত চুপ রইল। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না সে। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে শুধালো, বাসার সবাই ভালো আছে মেহেজ। তোকে আসলে এরিকের বিষয়ে একটা কথা বলার জন্যই ফোন করেছিলাম। মেহজাবিনের কপালে ভাঁজ পড়ে গেল খানিকটা। এরিকের বিষয়ে কেন, কি হয়েছে? ওকে কিছু করেছে? রুবাইদ দীর্ঘশ্বাস পেল। এক মুহূর্ত থেমে সে কিচেনে ঘটে যাওয়া পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল। মেহজাবিন বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সে আদেও ঠিকঠাক শুনতে পেয়েছে কিনা বুঝতে পারছিল না। এই তো ঘন্টা দুয়েক পূর্বে ছেলের সঙ্গে কথা বলেছে সে। কই, এরিক তো তাকে এমন কিছুই বলেনি। তার থেকে বড় কথা, এরিক বিয়ে করবে বলেছে। এটা তো একদম অবিশ্বাস্য লাগছে মেহজাবিনের কাছে। এই পর্যন্ত কত শতবার এরিককে মেহজাবিন বিয়ের কথা বলেছে তা হয়তো গুনেও শেষ করা যাবে না। আর আজ সেই ছেলে বলছে
সে কাল বিয়ে করবে। চিন্তার ঘোর কাটিয়ে মেহেসাবিন অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এরিক সত্যি এসব বলেছে ছোট ভাবি? হ্যাঁ মেহেজ, তুই তোর ছেলেকে বোঝা প্লিজ। আতসী এখনো অনেক ছোট, আগেও নিজের পড়াশোনা শেষ করুক, তারপর না হয় বিয়ের বিষয়ে এগোবে। তুমি চিন্তা করো না ছোট ভাবি, আমি ওর সঙ্গে কথা বলছি। তবে তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বল, কি জানতে চাস? ছেলে হিসেবে এরিককে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন করছিস যে? বলছি আগে বলো কেমন লাগে। ভালোই তো, এরিক যদিও একরোখার বেপরোয়া স্বভাবের, তবে ছেলে হিসেবে যথেষ্ট ভালো। প্রতি উত্তরে মেহেজাবির মুচকি হাসলো। ঠিক আছে ভাবি, তুমি টেনশন নিও না, এরিক এমন কিছু করবে না যাতে তোমাদের অসম্মান হয়, আমি কথা দিচ্ছি তোমাকে। এখন তাহলে রাখছি। রুবাইতের বুকের ভারটা এতক্ষণে নেমে এলো। মেহেজাবিন কল কেটে দিয়ে এরিকের নাম্বারে ডায়াল করলো তৎক্ষণাৎ। এরিক নিজের রুমে সোফায় বসে ল্যাপটপে হসপিটালের কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট রিভিউ করছে। ক্ষণিকের মধ্যেই ওর সামনে টেবিলে রাখা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠলো। এরিক চোখ সরিয়ে স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মেহজাবিনের কল দেখে খানিকটা অবাক হলেও কল রিসিভ করলো। ইয়েস মম, তুমি তোমার ছোট মামিকে কি বলেছো বেটা? তৎক্ষণাৎ এরিকের কপালে ভাঁজ পড়ে গেল, মুখাবয়ব গম্ভীর হয়ে উঠলো। সো শি টোল্ড ইউ? হ্যাঁ, তুমি কি সত্যি আতসীকে বিয়ে করতে চাও? ইয়েস মম, আই এম ড্যাম শিওর। তুমি যা চাইবে তাই হবে বেটা। আতসী অনেক ভদ্র মিষ্টি একটা মেয়ে, ওকে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছো বলে আমি সত্যিই হ্যাপি। রিয়েলি মম? ইয়েস, বাট আই নিড টু আস্ক ইউ সামথিং। ডু ইউ লাভ আতসী? আই ডু নট নো, বাট আই রিয়েলি নিড হার ডেসপারেটলি। ছেলের এহেন প্রতি উত্তরে মেহজাবিন প্রচন্ড অবাক হলেও ছেলেকে এই বিষয়ে কিছু বলল না। সে প্রসঙ্গ এড়িয়ে শুধালো, ওকে ডিয়ার, আই আন্ডারস্ট্যান্ড, বাট উইল ইউ কিপ মাই ওয়ার্ড? হোয়াই নট মম, প্লিজ টেল মি। এভাবে তাড়াহুড়ো করে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিও না। বিয়ে মানে শুধু দুজন মানুষের সম্পর্ক না, এটা দুটো পরিবারের বন্ধন। তোমার ড্যাড আগামী মাসে অস্ট্রেলিয়া থেকে ব্যাক করবে, আমরা তখন বাংলাদেশে আসব। সবার সঙ্গে কথা বলে আতসীর সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলবো। একটা দায়িত্বহীন সিদ্ধান্ত তোমার এবং আতসী দুজনের ভবিষ্যৎ জটিল করে দিতে পারে। তুমি ইন্টেলিজেন্ট বয়, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরিক নিম্নাষ্ট কামড়ে ধরে এক মুহূর্ত ভাবলো, অতঃপর শুধালো, ওকে ম্যাম, আই আন্ডারস্ট্যান্ড, আই উইল ওয়েট ফর ইউ, দ্যাটস মাই সন। কল কেটে দিল। এরিক কিছুক্ষণ ফোনটা হাতে বসে থেকে পুনরায় ল্যাপটপে মনোযোগ দিল। রাত প্রায় 10:30 ছুঁই। চৌধুরী বাড়ির নিচতলায় ব্যক্তিগত স্টাডি রুমের মাঝখানে রাখা সাদা ইটালিয়ান সোফাগুলোর একটাতে বসে আছেন ফারহান চৌধুরী। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জুবান। সকালেই বাবার সঙ্গে দেখা করে কথা বলার কথা ছিল ওর, কিন্তু আজ ফারহান চৌধুরীর একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকায় ভোরবেলাতেই অফিসে বেরিয়ে গিয়েছিল। ফলে সারাদিন গড়িয়ে গেলেও মুখোমুখি হয়ে ওঠা হয়নি। জুবানের বুকের ভিতরটা প্রচন্ড গতিতে ধকধক করছে, গলা শুকিয়ে কাঠ। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না সে। ছোটবেলা থেকেই এই মানুষটাই তার সবচেয়ে বড় অবলম্বন। সম্পর্কে বাবা হলেও ফারহান চৌধুরী কখনো কঠোর অভিভাবকত্বের দেওয়াল তুলে দেয়নি দুজনের মাঝে। জুবানের পড়াশোনা, কেরিয়ার, এমনকি ছোট বড় সমস্ত সিদ্ধান্তে সর্বদা বন্ধুর ন্যায় পাশে থেকেছে। আজ সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছে জুবান, কারো অনুমতিবিহীন। এত বড় কাজ করে ফেলার পর ফারহান কিছুক্ষণ নীরব থেকে শান্ত কণ্ঠে শুধালো, এমন একটা কাজ করার আগে অন্তত একবার আমাকে জানাতে পারতে। জুবান মাথাটা আরো নিচু করে ফেললো। প্রচন্ড অপরাধ বোধ কাজ করছে ওর ভেতরে। এক মুহূর্ত থেমে নিজের শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে নিয়ে বলল, সরি বাবা, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আর পিছিয়ে আসার উপায় ছিল না। তাছাড়া ফারহান ভ্রু তুলল খানিকটা। তাছাড়া জুবান মাথা তুলে বাবার চোখে চোখ রাখলো। আমি দিশাকে ভালোবাসি বাবা। জুবানের তৎক্ষণিক ছুড়ে দেওয়া অকপট স্বীকারোক্তিতে ফারহান মনে মনে হাসলো। ছেলে তার যথেষ্ট বড় হয়েছে, এখন খামখেয়ালি স্বভাবের খোলস ত্যাগ করে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট হলেই হবে। কিছুক্ষণ চুপ থেকে ফারহান শান্ত কণ্ঠে বলল, ছোটবেলা থেকে তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি। তুমি যা চেয়েছো সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি, এবারেও তার ব্যতিক্রম হবে না। বিয়ে যখন করে ফেলেছো তখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। ছেলে মানুষই করে ফেলেছো ঠিক আছে, কিন্তু এখন থেকে দায়িত্বশীল হতে হবে। সংসার কোনো খেলনা নয় জুবান। দিশার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে তোমার। আমি আশা করব তোমাদের সম্পর্ক যেন কোনো অবস্থায় অসম্মানিত না হয়। ভালোবাসা থাকলে তাকে রক্ষা করার সাহসও থাকতে হয়। জুবানের চোখে বিস্ময়ের ঝিলিক নেমে এলো। তো ভেবেছিল ওর মায়ের মতো বাবাও হয়তো বিয়ের বিষয়টা মেনে নেবে না। পরিস্থিতি সামলাতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ছেলের মনোভাব বুঝতে পেরে ফারহান চৌধুরী শান্ত স্বরে ফের শুধালো, চিন্তা করো না, তোমার মায়ের বিষয়টা আমি সামলে নেব। ওর রাগ করাটা স্বাভাবিক, সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। আর কাল থেকে অফিস জয়েন করবে। বিয়ে করেছো মানে দায়িত্ব বেড়েছে, এখন কাজকর্মেও মনোযোগী হতে হবে। নিজের পরিবার সামলাতে হলে নিজের অবস্থানও শক্ত করতে হয়। জুবান তৎক্ষণাৎ এগিয়ে এসে ওর ফারহান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে তোলে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আর কেউ না বুঝলেও তুমি ঠিক আমার বিষয়টা বুঝবে। ফারহান ছেলের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসলো। ঠিক আছে, এখন যাও, তবে মনে রেখে নিজের দায়িত্ব পালনে কখনো অবহেলা করবে না। আই প্রমিস দ্যাট আই উইল অলওয়েজ ডু মাই ডিউটি অ্যান্ড নেভার লেট ইউ মি
অ্যান্ড নেভার লেট ইউ বি স্মল। রাত প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই, চারিদিক নিঝুম। শহরের কোলাহল অনেক পূর্বেই স্থিমিত হয়ে এসেছে। সারাদিনের ক্লান্তি শেষে সবেমাত্র চোখ দুটো লেগে এসেছে আতসীর। নরম বালিশে মুখ ডুবিয়ে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার মুহূর্তেই আকস্মিক ফোনের তীক্ষ্ণ রিংটনের শব্দ রাতের নিস্তব্ধতা চিরে বজ্রপাতের ন্যায় আঘাত হানলো ওর কানের ভেতরে। ধরপড় করে শোয়া থেকে উঠে বসলো আতসী। এই মাঝরাতে আবার কে ফোন করেছে ভাবতেই বিরক্তিতে ওর কপাল কুঁচকে গেল। মনে মনে ব্যক্তিটি 14 গোষ্ঠী উদ্ধার করে চোখ কচলে বালিশের নিচ থেকে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে তুর্যের নামটা জলজল করতে দেখে আতসীর বিরক্তি ভাব তৎক্ষণাৎ উবে গিয়ে চোখে মুখে বিস্ময় ভাব নেমে এলো। তুর্য সাধারণত এত রাতে কখনোই কল করে না, নিশ্চয়ই জরুরি কিছু হবে ভাবলো আতসী। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে তৎক্ষণাৎ ধ্বনিত হলো তুর্যের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর। 5 মিনিট সময় দিচ্ছে, নিচে আসো। কি বললেন? নিচে আসবো মানে? এত রাতে আমি নিচে নামতে যাবো কেন? আমি বলেছি তাই, এখন তাড়াতাড়ি আসো। আতসীর কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। ও নিম্নাষ্ট কামড়ে ধরে এক মুহূর্ত ভেবে পরক্ষণেই শুধালো, আপনি কোথায় বলুন তো? তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি। এখন কি আসবে নাকি ফোনেই সব কথা শেষ করবে? আতসী এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ব্যালকনিতে গেল। নিচে মেইন গেটের বাইরে রাস্তার ধারে একটি কালো বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। ফোন হাতে, কালো জ্যাকেট পরিহিত, অবিন্যস্ত চুলে আলো আধারিতে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে আতসীর কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল তৎক্ষণাৎ। তবে এত রাতে তুর্য এখানে কেন এসেছে বুঝতে পারলো না আতসী। কল কেটে দিয়ে দ্রুত রুমে ফিরে এলো সে। ফোনটা বিছানায় নামিয়ে রেখে বালিশের পাশে থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো একটা কাঠি দিয়ে আটকে তৎক্ষণাৎ দরজা খুলে রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি শুনশান নিস্তব্ধ। ড্রয়িং রুমের কোণে ড্রিম লাইটের নীলাভ ল্যান্ড আলোয় পুরো বাড়ি ডুবে আছে। আতসী পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মেইন ডোরের সামনে এসে একবার পুরো বাড়িটায় চোখ বুলিয়ে নিল। সবাই ঘুমিয়ে আছে নিশ্চিত হতেই দরজার লক খুলে আস্তে ধীরে বাইরে বেরিয়ে এলো। বাহিরে বেরিয়ে দরজাটা নিঃশব্দে টেনে লাগিয়ে দিয়ে মেইন গেটের দিকে এগোলো। গেট পেরিয়ে রাস্তার পা রাখতেই তুর্য দ্রুত এগিয়ে এসে আতসীর দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো। আকস্মিক ঘনিষ্ঠতায় তৎক্ষণাৎ কেঁপে উঠলো আতসীর নাজুক কায়া। আতসীর উন্মুক্ত কাঁধে মুখ ডুবিয়ে তুর্য চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস টেনে বিসফিসিয়ে শুধালো, এতক্ষণে শান্তি লাগছে? আতসী দুহাতে তুর্যকে ঠেলে ওর থেকে সরে দাঁড়ালো। আপনি কি পাগল? এত রাতে কেন এসেছেন এখানে? কি করব বলো? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল, ঘুম আসছিল না কোনোভাবে, তাই বলে মাঝরাতে এইভাবে বাসার নিচে এসে হাজির হবেন? আমি যদি কল রিসিভ না করতাম তখন কি করতেন? সরাসরি তোমার রুমে চলে যেতাম। তুর্যের নির্বিকার জবাবে আতসী হতভম্ব হয়ে গেল। আতসীর হতভম্বতার রেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তুর্য ফের শুধালো, তোমাকে নিয়ে এখন রাইডে বের হব। রাতের স্তিমিত শহরকে দেখেছো কখনো? দেখবে একদম অন্যরকম একটা পরিবেশ। অসম্ভব, আমি কোথাও যাচ্ছি না। আপনি বাড়ি যান, কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন? এই মধ্যরাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কোনো ঝামেলা চাইছি না আমি। কিচ্ছু হবে না, আমরা 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। একদম না, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তুমি যাবে না তাই তো? হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না, আপনি বাড়ি যান। তুর্য বেশ বুঝলো মেয়েটা এভাবে কথা শুনবে না। এক মুহূর্ত অপেক্ষা না করেও তৎক্ষণাৎ আতসীর কোমর চেপে ধরে ওকে বাইকে বসিয়ে দিল। আতসী হতভম্ব হয়ে গেল তুর্যের এহেন কাজে। তুর্য ইতিমধ্যে বাইক স্টার্ট দিয়ে ফেলছে। আতসী নেমে যেতে উদ্যত হতেই ধ্বনিত হলো তুর্যের গম্ভীর কণ্ঠস্বর, নেমে যাওয়ার চিন্তাও করবে না, শক্ত করে ধরে বসো, না হলে পড়ে যাবে আবার। আতসী রেগে মেগে আগুন হয়ে গেল। আপনি আমাকে এখন নিয়ে যাচ্ছেন কেউ দেখে ফেলে, কিন্তু আমি বলবো আপনি জোর করে আমাকে নিয়ে গেছেন। অ্যাজ ইউর উইশ। তুর্যের নির্লিপ্ত জবাবে আতসী হতাশ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 হাতে তুর্যের জ্যাকেট চেপে ধরলো। রাতের চলতে থাকা ল্যাম্পোস্ট পেছনে ফেলে বাইকে গিয়ে চলো শহরের ফাঁকা রাস্তায়। কিছুক্ষণ নীরবতার পর তুর্য শুধালো, আতসী চলো না বিয়ে করে ফেলি। আতসীর তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে ফেলো। আবার এই কথা বলছেন? আমি তো আগেই বলেছি আমার এক্সাম শেষ হলে পরিবারের সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। তুর্য খানিকটা এগিয়ে গিয়ে সাইড করে বাইক থামালো। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা। দূরে এক আধটা গাড়ির আলো মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। এক মুহূর্ত দেরি না করে তুর্য দুহাতে আতসীর কোমর ধরে ওকে টেনে নিজের সামনে ঘুরিয়ে বসালো। আতসী হকচকিয়ে গেল তুর্যের এহেন কাজে। তুর্য পুনরায় বাইক স্টার্ট দিল। আতসী ওর দিকে মুখোমুখি বসে আছে। তুর্য এক মুহূর্ত থেমে গভীর গলায় শুধালো, বিকজ আই নিড ইউ, আই ডিপলি নিড ইউর এভরিথিং, আই ব্যাডলি ওয়ান্ট টু টাচ ইউ, টু ফিল ইউ ক্লোজ। সবাই জানে তুর্য সিদায়ত মানে কোল্ড হার্টেড, রুক্ষ সংযমের এক অভেদ্য দেওয়াল, কিন্তু বিশ্বাস করো তোমার কাছে এসে আমার ব্যক্তিত্বের দেওয়ালে ফাটল ধরে যায়। তোমার কাছে এলে আমি অলওয়েজ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। আমি চাই না আমার কোনো ভুলে তোমার ক্ষতি হোক, আমার কারণে তোমার নিষ্পাপ সত্তা কলঙ্কিত হোক। আমাকে জাস্ট একবার বিশ্বাস করে দেখতে পারো। মৃত্যুর আগ পর্যন্ত তোমার বিশ্বাস অক্ষুণ্ণ রাখবো আমি। এরপর বাকিটা তোমার ইচ্ছা। আমি শুধু এটুকু বলবো, তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সত্যি বলছি, তোমার এক্সাম শেষে তোমাকে তোমার পরিবারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবেই নিয়ে আসবো। আতসী
কিছুক্ষণ চুপ করে রইল, পরক্ষণে নিম্নাষ্ট কামড়ে ধরে এক মুহূর্ত ভেবে আস্তে করে বলল, কাল কয়টায় কাজী অফিসে আসতে হবে? কথাটা শেষ মুহূর্তেই তুর্য সজোরে ব্রেক করলো। বাইক দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায়। কি বললে? আপনি তো বিয়ের কথা বললেন, তাই জিজ্ঞেস করলাম কাল কখন কাজী অফিসে আসতে হবে। তুর্য অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, তুমি সিরিয়াস? আপনি তো এত কনফিডেন্ট, ভাবলাম একবার ভরসা করাই যায়। তুর্য দুহাত আতসীর মুখটা তুলে ধরে ওর গালে পরপর কয়েকটা চুমু খেয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখন আমাকে বাড়িতে দিয়ে আসুন, সময় লোকেশন আমাকে সেন্ড করে দিবেন, আমি কাল সময় মতো পৌঁছে যাব। তুর্য পরপর আতসীর মাথায় কয়েকটা চুমু খেয়ে বাইক স্টার্ট দিল। আতসী চুপচাপ তুর্যের বুকে মাথা রেখে বসে রইল। তুর্যকে বিয়ের জন্য হ্যাঁ তো বলে দিয়েছে, অথচ মস্তিষ্কের গহ্বরে অসংখ্য চিন্তা ভাবনা এসে ভিড় জমিয়েছে। এসব থেকে কিভাবে রেহাই মিলবে বুঝতে পারল না আতসী।